তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রিভিয়াস যে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে পড়িয়েছিলাম সেটার গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের মাধ্যমিকে আসতে পারে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটি, যেটা ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে ইম্পর্টেন্ট আশা করছি আমি। তো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি শুরু করব এমসিকিউ টাইপ কোশ্চেন দিয়ে, মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেগুলো হয়। তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো অপশান প্রথম হচ্ছে সৌরশক্তি, সেকেন্ড বায়ু শক্তি, থার্ড ভূতাপ শক্তি, ফোর্থ সবগুলো। তো পজ করবে ভিডিওটা এবং এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবে, ঠিক আছে? এরপরে হচ্ছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অপশান দৃশ্যমান আলোক রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি নাকি গামা রশ্মি? কোনটা? তোমরা কিন্তু উত্তর দেবে এগুলো, ঠিক আছে? আর আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো বলছি এগুলো তোমরা খাতায় লিখবে, লিখে এগুলোর অ্যান্সার করবে, ঠিক আছে? এরপরে হচ্ছে, নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি? অপশান প্রথম অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, কসমিক রশ্মি, গামা রশ্মি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? প্রথম অপশান সমুদ্রে, সেকেন্ড অপশান মাটিতে, থার্ড অপশান উদ্ভিদ দেহে না ফোর্থ অপশান প্রাণী দেহে? ফিফথ কোশ্চেন, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? প্রথম অপশান ফটোভোল্টিক কোষে, সেকেন্ড অপশান সোলার কুকারে, থার্ড অপশান প্রেসার কুকারে, ফোর্থ অপশান ইলেকট্রিক মোটরে? নেক্সট, কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোই বর্তমান, মানে কোন উপাদানটিতে? প্রথম অপশান মিথেন, সেকেন্ড অপশান অক্সিজেন, থার্ড অপশান ইথানল, ফোর্থ অপশান কার্বন। নেক্সট কোশ্চেন, ফায়ার আইস হলো? ফার্স্ট অপশান কার্বন ডাই অক্সাইড, সেকেন্ড অপশান মিথেন, থার্ড অপশান মিথেন হাইড্রেট, ফোর্থ অপশান মিথানল। ফিফথ, সর্বপ্রথম মিথেন হাইড্রেট থেকে শক্তি আহরণে সক্ষম দেশ হলো? ফার্স্ট অপশান জাপান, সেকেন্ড অপশান আমেরিকা, থার্ড অপশান জার্মান, ফোর্থ অপশান ফার্স্ট অপশান ভারত। ওকে, নাও নেক্সট কোশ্চেন হচ্ছে, মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হলো? ফার্স্ট অপশান ট্রোপোস্ফিয়ার, সেকেন্ড অপশান স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড অপশান আয়নোস্ফিয়ার, ফোর্থ অপশান এক্সোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কোনটি? প্রথম অপশান সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি, সেকেন্ড অপশান ফসলের উৎপাদন হ্রাস, থার্ড অপশান পানীয় জলের যোগান হ্রাস, ফোর্থ অপশান দাবানলের প্রকোপ বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্রথম অপশান কয়লা, সেকেন্ড অপশান পেট্রোল, থার্ড অপশান কাঠ, ফোর্থ অপশান ডিজেল। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? প্রথম অপশান পেট্রোল, সেকেন্ড অপশান কেরোসিন, থার্ড অপশান ডিজেল, ফোর্থ অপশান এলপিজি। নেক্সট কোশ্চেন, কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে আবর্তন করে? প্রথম অপশান ট্রোপোস্ফিয়ার, সেকেন্ড অপশান থার্মোস্ফিয়ার, থার্ড অপশান এক্সোস্ফিয়ার, ফোর্থ অপশান মেসোস্ফিয়ার। তারপর হচ্ছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? প্রথম অপশান ডেসিবেল, সেকেন্ড অপশান ডাইন, থার্ড অপশান হার্জ, ফোর্থ অপশান ডপসন। তারপরে হচ্ছে, যে বিজ্ঞানী ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন? প্রথম অপশান ফোরম্যান, সেকেন্ড অপশান ফেয়ারম্যান, থার্ড অপশান ফেডারম্যান, ফোর্থ অপশান এদের কোনোটাই নয়। ফিফথ, নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রথম অপশান নিরক্ষীয় অঞ্চলে, সেকেন্ড অপশান সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, থার্ড অপশান মেরু অঞ্চলে, ফোর্থ অপশান এদের কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন, অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিভাজিত হয়ে উৎপন্ন করে? প্রথম অপশান CF2Cl2, থার্ড অপশান CF2Cl, সেকেন্ড অপশান CF2Cl, থার্ড অপশান CFCl2, ফোর্থ অপশান Cl। তারপর হচ্ছে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে, গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? প্রথম সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের অবলুপ্ত রশ্মি, সেকেন্ড অপশান সূর্যের অতিবেগুনি রশ্মি, থার্ড অপশান ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, ফোর্থ অপশান কসমিক রশ্মি। কোনটা সঠিক তোমরা লিখবে এগুলো, ঠিক আছে? যে কোশ্চেনগুলো বলছি এগুলো পাই টু পাই প্রত্যেকটা লিখবে, লিখে এগুলোর অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে। এর পরের কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? প্রথম অপশান স্ট্র্যাটোস্ফিয়ার, সেকেন্ড অপশান থার্মোস্ফিয়ার, থার্ড অপশান ট্রোপোস্ফিয়ার, ফোর্থ অপশান মেসোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, নিম্নের যে রাসায়নিক পদার্থটি
ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? প্রথম অপশন ক্লোরোফর্ম, সেকেন্ড অপশন আয়োডোফর্ম, থার্ড অপশন ক্লোরোফ্লোরোকার্বন, ফোর্থ অপশন অ্যাসিটিলিন। তারপরের কোশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস? প্রথম অপশন অক্সিজেন, সেকেন্ড অপশন নাইট্রোজেন, থার্ড অপশন ওজোন, ফোর্থ অপশন হাইড্রোজেন। তারপরের কোশ্চেন, স্টোন ক্যান্সারের কারণ হলো? প্রথম অপশন গ্লোবাল ওয়ার্মিং, সেকেন্ড অপশন ওজোন গহ্বর, থার্ড অপশন অম্লবৃষ্টি, ফোর্থ অপশন কোনোটিই নয়। বাই দ্য ওয়ে, এখানে স্টোন ক্যান্সার মানে যেটা হচ্ছে পাথরের উপরে যে ক্যান্সারটা হচ্ছে, তোমার মানুষের পেটে না, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। এই সমস্ত কোশ্চেনগুলো মানে এই সমস্ত যে প্রশ্নগুলো আমি বলছি, এগুলো তোমাদের যে বইগুলো তোমরা পড়ছো, ওই বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন যদি পড়ো তাই এগুলো অ্যান্সার তোমরা করতে পারবে। আশা করছি তোমরা বইটা খুব খুঁটিয়ে ভালোভাবে পড়বে, ঠিক আছে? পরের কোশ্চেন, আর এই যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি, এই ভিডিওটা 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা এখন শুরু থেকে পুরো স্ক্র্যাচ থেকে শিখতে পারবে। সো আমি বলবো ভিডিওটা একটাও স্কিপ করবে না কোনো ভিডিও, ঠিক আছে? আমি পাই টু পাই যেমন ভিডিও আপলোড করে যাবো সেরকমভাবে তোমরা তোমাদের নোট বানাতে থাকবে। ওকে, এখন আমি ঘরে মানে হোস্টেলে আছি বলে এখন তোমাদেরকে বোর্ডে করে বোঝাতে পারছি না, কিন্তু আমি যখন বাড়ি যাব তখন তোমাদেরকে বোর্ডে করে বোঝাতে পারবো আশা করছি, ঠিক আছে? তো একটু ওয়েট করো কিছুদিনের জন্য। এই কটা দিন আমি যেগুলো মুখে বলছি সেগুলো তোমরা নোট করতে থাকো, ভিডিও পজ করে করে নোট করতে থাকো, আশা করি তোমাদের ভালো হবে আমার পরীক্ষা, ঠিক আছে? তো এবার কোশ্চেনে ফেরা যাক। এবার হচ্ছে তোমার ওজোন স্তরের গভীরতা কমে গেলে ভূপৃষ্ঠে সূর্যের কোন রশ্মি বেশি করে পৌঁছায়? প্রথম অপশন আলোক রশ্মি, সেকেন্ড অপশন অতিবেগুনি রশ্মি, থার্ড অপশন গামা রশ্মি, ফোর্থ অপশন অবলিত রশ্মি। আচ্ছা, তারপরে প্রাকৃতিক সৌরপদ্মা হলো? প্রথম অপশন ওজোন, সেকেন্ড অপশন অক্সিজেন, থার্ড অপশন আর্গন, ফোর্থ অপশন নাইট্রোজেন। এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে আর্গন, কারণ আর্গনকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, ঠিক আছে? এরপর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো? প্রথম অপশন ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন, সেকেন্ড অপশন মিথেন গ্যাস নির্গমন, থার্ড অপশন জীবাশ্ম জ্বালানি নির্গমন, ফোর্থ অপশন নাইট্রিক অক্সাইড নির্গমন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? প্রথম প্রাকৃতিক গ্যাস, সেকেন্ড অপশন পেট্রোলিয়াম, থার্ড অপশন ভৌম জল, ফোর্থ অপশন কয়লা। আচ্ছা, তারপর এটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, ভারতে কত পরিমাণ সৌরশক্তি থেকে পাওয়া যায়? প্রথম অপশন 245 মেগাওয়াট, সেকেন্ড অপশন 245 মেগাওয়াট, 250 মেগাওয়াট, থার্ড অপশন 254 মেগাওয়াট, ফোর্থ অপশন 254 মিলিওয়াট। ওকে, না কোনটা এবার তোমরা নিজেরা বলো, ঠিক আছে? তো এই অবধি হলো তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। এবারে তোমাদেরকে বলবো যে শূন্যস্থান পূরণ করা টাইপ যে প্রশ্নগুলো হয় সেগুলো। তো প্রথম হচ্ছে পৃথিবী প্রতিদিন গড়ে ড্যাশ সৌরশক্তি গ্রহণ করে। তো এখানে তোমরা লিখবে যে কত পরিমাণ সৌরশক্তি গ্রহণ করে। তারপরে পশ্চিমবঙ্গের ড্যাশ ভূসাগরীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল। তারপরে ত্বকে ক্যান্সার হয় ড্যাশ স্তরের ক্ষয়ের ফলে। তারপরে কোশ্চেন, প্রতি অণু মিথনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু কার্বন ডাই অক্সাইড তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, ঠিক আছে? এবার হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম কোশ্চেন, অসময়ে চোখে ছানি পড়ে কালো রশ্মির প্রভাবে, এটা সত্য না মিথ্যা তোমরা যাচাই করবে। বিশুদ্ধ শুষ্ক বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 0.032%, এটা সত্য না মিথ্যা তোমরা যাচাই করবে। সিএফসি এর পুরো নাম হলো ক্লোরোফিল কার্বন, এটা সত্য না মিথ্যা তোমরা যাচাই করবে। বায়োডিজেল উদ্ভিজ তেল থেকে তৈরি করা হয়, এটা সত্য না মিথ্যা তোমরা যাচাই করবে, ঠিক আছে? আচ্ছা, তো এবারে হচ্ছে আসছি যেটা হচ্ছে মানে এবারে এমসিকিউ টাইপ কোশ্চেন হয়ে গেছে, এবার আসছি এসএকিউ টাইপ কোশ্চেন। তো এই এসএকিউ টাইপ কোশ্চেনগুলো যেগুলো তোমাদেরকে বলছি এবং এগুলোর অ্যান্সার আমি যেরকমভাবে বলবো সেরকমভাবে তোমরা পাই টু পাই লিখবে, ঠিক আছে? খাতায় লিখবে যেরকমভাবে আমি বলছি। প্রথম কোশ্চেন, জ্বালানি এর জ্বলন বিন্দু কাকে বলে? জ্বালানি এর জ্বলন বিন্দু কাকে বলে? এটার অ্যান্সার কি হবে? দেখো, সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো জ্বালানি পৌঁছালে তা বায়ুতে জ্বলতে শুরু করে, অর্থাৎ দহন বিক্রিয়া শুরু হয়, সেই তাপমাত্রাকে ওই জ্বালানির জ্বলন বিন্দু বলে। আরেকবার রিপিট করছি, সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো জ্বালানি পৌঁছালে তা বায়ুতে জ্বলতে শুরু করে, অর্থাৎ দহন বিক্রিয়া শুরু হয়, সেই তাপমাত্রাকে ওই জ্বালানির জ্বলন বিন্দু বলে। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, প্রোটোপ্ল্যান্ট কাদের বলা হয়? উত্তর, এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায়, যা পেট্রোলিয়াম জাত জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভিদগুলোকে বলা হয় প্রোটোপ্ল্যান্ট। এক্সাম্পল কি?
ইউফোরবিওসিস, অ্যাসক্লেপিয়াডেসি, অ্যাপোসাইনেসি ইত্যাদি উদ্ভিদ। ঠিক আছে, এরপরে হচ্ছে চ্যাপম্যান সাইকেল কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কি হবে? চ্যাপম্যান সাইকেল কি? অ্যান্সার হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে চক্রাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে বলা হয় চ্যাপম্যান সাইকেল। স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোন স্তরের ধ্বংস এবং সৃষ্টি, মানে যে ওজোনটা আছে ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে চক্রাকার পথের মাধ্যমে ঘটে তাকে বলা হয় চ্যাপম্যান সাইকেল। এরপর হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। বুঝতে পেরেছ? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়? স্পেকট্রোফোটোমিটার। আচ্ছা, বায়োমাস কি? উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়োমাস। উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়োমাস। বায়োমাস হলো একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, এরপরে হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে মুক্তপথ কাকে বলে? গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। পরপর দুটি ধাক্কার মাঝে পথ একটি অণু সমবেগে যায়, এই পথকে বলা হয় মুক্তপথ। মানে ধরো একটা অণু, মানে গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে দেওয়ালে ধাক্কা খায়, তো পরপর দুটো ধাক্কার মাঝে একটি অণু সমবেগে যায়, তো এই পথটাকে বলা হয় মুক্ত পথ। আচ্ছা, এরপরে কি? অ্যালবিডো কি? অ্যালবিডো হচ্ছে সূর্য থেকে আগত রশ্মির 60% ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, আর বাকি 40% সূর্য রশ্মি মহাশূন্যে ফিরে যায়। এই যে 40% সূর্য রশ্মি মহাশূন্যে ফিরে যাচ্ছে, এই 40% সূর্য রশ্মিকে বলা হয় অ্যালবিডো। এরপর হচ্ছে আদর্শ গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা সম্ভব? অ্যান্সার, আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়, কারণ আদর্শ গ্যাসের অণুগুলি কোনো আকর্ষণ বল নেই, তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়। বাস্তব গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা সম্ভব? হ্যাঁ, বাস্তব গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব, কারণ বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বর্তমান। এরপরে বায়ুমণ্ডলে ওজনের পরিমাপ মাপার যন্ত্রের নাম কি? ডবসন স্পেকট্রোমিটার। ঠিক আছে, ডবসন স্পেকট্রোমিটার, ডবসন স্পেকট্রোমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে বায়োগ্যাস কাকে বলে? বায়োমাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে বায়োগ্যাস বলে। বায়োমাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে বায়োগ্যাস বলে। এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস থাকে প্রায় 65%। ওকে, নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর কি? এটা অ্যান্সার হচ্ছে তোমার বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যজাত কারণে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অন্তর্গত ওজোন স্তর পাতলা হয়ে যায়। এই ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে ওজোন স্তরের ক্ষয় অথবা ওজোন গহ্বর বলে, ওজোন হোল নামে যেটা পরিচিত। এরপরে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহার করা হয়? একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে সিএফসি ব্যবহার করা হয় বা হতো। ঠিক আছে, এরপরে দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। একটা হচ্ছে তোমার ভূতাপ শক্তি আর একটা হচ্ছে পারমাণবিক শক্তি। আচ্ছা, বায়োডিজেল কি থেকে তৈরি করা হয়? উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বির ট্রান্স এস্টারিফিকেশনের ফলে বায়োডিজেল তৈরি করা হয়। এই ট্রান্স এস্টারিফিকেশন রিয়াকশন কি, এটা তো যখন তোমরা ক্লাস 12-এ পড়বে তখন শিখবে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড কিভাবে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, বেসিক্যালি এটা ফ্যাটি অ্যাসিডের একটা রিয়াকশন, মানে যেহেতু হচ্ছে বায়োডিজেল হচ্ছে তোমার
লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, এই সমস্ত লং চেইন ফ্যাটি অ্যাসিড এস্টার, ঠিক আছে। তো এটা কীভাবে ট্রান্স এস্টারিফিকেশন হয়ে অয়েল তৈরি হয় সেই পদ্ধতিটাকেই বলা হয়, মানে এই পদ্ধতিতেই বায়োডিজেল তৈরি করা হয় আর কি। এরপরে হচ্ছে বৈপরীত্য উত্তাপ কী? সাধারণত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা কমতে থাকে, কিন্তু কোনো সময় উচ্চতা বৃদ্ধিতে না তাপমাত্রা না কমে বেড়ে যায়, তো এটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। যেমন হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছিল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল, বুঝলে? এটাই হচ্ছে বৈপরীত্য উত্তাপ। এরপর হচ্ছে গ্রিন হাউস শব্দের আক্ষরিক অর্থ কী? গ্রিন হাউস শব্দের আক্ষরিক অর্থ কী কী মানে শীতপ্রধান দেশগুলিতে কী হয়, সবুজ উদ্ভিদ চাষ করার জন্য স্বচ্ছ কাঁচের ঘর ব্যবহার করা হয়, এই স্বচ্ছ কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউস। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? প্রায় 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে কোন কোন বিষয়ের ভিত্তিতে করা হয়? দুটি বিষয়ের ভিত্তিতে বায়ুর স্তর বিন্যাস করা হয়, একটা হচ্ছে রাসায়নিক গঠনানুসারে আর একটা হচ্ছে তাপমাত্রার তারতম্য অনুসারে। মেথানোজেনিক ব্যাকটেরিয়া কি? এটি এক ধরনের ব্যাকটেরিয়া যারা অবাধ শোষণকারী, অর্থাৎ বাতাসের অনুপস্থিতিতে বাঁচে এবং বিপাকক্রিয়ার ফলে মিথেন গ্যাস উৎপন্ন করে। বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে ভর ও শক্তির নিত্যতার সূত্রটা কি? ভর ও শক্তির নিত্যতার সূত্র অনুসারে কোনো রাসায়নিক পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই থাকে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার কোনো রাসায়নিক পরিবর্তনের আগে এবং পরে সবসময় ভর এবং শক্তির যে মোট পরিমাণ সেটা সবসময় একই থাকে। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ, জল অণুর সমন্বয়ে গঠিত বরফের মতো কেলাসটির মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটির সৃষ্টি হয়। আচ্ছা, তো এই অবধি তোমাদের বললাম। তো এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মানে যে সমস্ত প্রশ্নগুলোর মানে 2 মার্কসের কোশ্চেন বলতে পারো। প্রথম হচ্ছে গ্রিনহাউস গ্যাস কাদের বলে? বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে, তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। এক্সাম্পল কী কী? কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয় এবং সুমেরু প্রবাহ কুমেরু প্রবাহ কাকে বলে? থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের অণুগুলি সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি এবং এক্স রশ্মির প্রভাবে আয়নিত হয়, সেই সঙ্গে অসংখ্য মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়। এই মুক্ত ইলেকট্রনগুলি আবার অন্য আয়নগুলি দ্বারা গৃহীত হওয়ার সময় আলোকরশ্মি বিকিরণ করে, একেই বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। উত্তরের মেরুতে সৃষ্ট মেরুজ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা এবং দক্ষিণের সৃষ্ট মেরুজ্যোতিকে বলা হয় কুমেরু প্রভা। আচ্ছা, এরপর হচ্ছে ওজোন স্তরকে ওজোন ছত্র বলার তাৎপর্য ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরকে ওজোন ছত্র বলে, কারণ ছাতা যেমন রোদ বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে, তেমনই ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক গতিবেগের রশ্মি পৃথিবীতে আগমনকে প্রতিরোধ করে, তাই জন্য ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয়। এরপর হচ্ছে ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি? মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে ওজোন তৈরির হার অপেক্ষা বিয়োজনের হার অত্যধিক বেড়ে যায়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরের প্রায় সর্বত্র কম বেশি পাতলা হয়ে গেছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে বলা হয় ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বা ওজোন হোল। এরপর হচ্ছে গ্রিনহাউস প্রভাব কি? যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এইগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশকে মহাশূন্যে ফিরিয়ে দিতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং ফলস্বরূপ পৃথিবীতে জীবগুলোর বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, এটাকে বলা হয় গ্রিনহাউস প্রভাব। গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে অবলিত রশ্মি রূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে এমন এক উষ্ণতার সীমার মধ্যে, মানে গড়মান ধরে রাখো প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত রাখে, যা মানুষ সহ সমগ্র জীবজগতে বেঁচে থাকার পক্ষে একটা অনুকূল পরিবেশ। বায়ুমণ্ডলে যদি গ্রিনহাউস গ্যাসগুলো না থাকতো তাহলে মানে পৃথিবীর উষ্ণতা গিয়ে দাঁড়াতো হচ্ছে ধরো -30 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে কোনোদিনও একটা জীব প্রজাতি বাঁচতে পারতো না। তো এরপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? সো
দেখো, বিজ্ঞান নির্ভর আধুনিক জীবনযাত্রায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। এর প্রভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ক্রমশ গরম হয়ে উঠেছে এবং সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এরপর হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? জীবাশ্ম হলো একটি প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ। ভূপৃষ্ঠের প্রচণ্ড তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি। তো এইগুলোকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফুয়েল, ফসিল ফুয়েল। তো জীবাশ্ম জ্বালানিগুলো হলো প্রাকৃতিক শক্তির উৎস, ঠিক আছে? এগুলো হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করেও দেশ ও দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে, ঠিক আছে? আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে? যেসব ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসের বিয়োজন ঘটিয়ে প্রকৃতিতে মিথেন গ্যাস মুক্ত করে তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে। উদাহরণ মিথানোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম এটসেট্রা। এরপরে হচ্ছে বায়োফুয়েল বলতে কি বোঝো? বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলে, ঠিক আছে? যেমন হচ্ছে আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বায়ো ইথানল তৈরি হয়, যেটা একটি বায়োফুয়েল এবং যাকে গ্যাসোলিনের সাথে মিশিয়ে যানবাহনের কাজে ব্যবহার করা হয়। So these are the 2 marks question. Now we will proceed into দীর্ঘ প্রশ্নোত্তর, মানে 5 মার্কসের কোশ্চেন যেগুলো আর কি। তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে লিখবে। তারপরে সৌরশক্তি ব্যবহারের সুবিধা কী কী? তারপরে বায়োফুয়েল কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ ও ব্যবহার উল্লেখ করো। তারপরে ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো। তো এইগুলো হচ্ছে তোমাদের মানে সম্ভাব্য কোশ্চেন যেগুলো আসতে পারে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা এগুলো পড়ো, নোট বানাও এবং আস্তে আস্তে নিজেদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাও। তো 2025 ব্যাচের মাধ্যমিক অ্যাসপিরেন্টদের জন্যও ভালোবাসা রইল এবং 2026 ব্যাচের যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো এখন থেকে পড়া স্টার্ট করে দাও, তোমাদের মানে রেজাল্ট খুব ভালো হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।